আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো। আজকে আমরা শুরু করব অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা চ্যাপ্টারটি। এই জনসংখ্যা চ্যাপ্টারকে আমি মূলত 4টি ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে দেখাবো হচ্ছে কি জনসংখ্যা নির্ণয়ের বিভিন্ন সূত্রগুলো এবং সেই সূত্রগুলোর আলোকে বোর্ডে কীরকম কোয়েশ্চন এসেছে সেটা কিভাবে সমাধান করতে হবে। তারপরে আজকেরটা হলো পার্ট 4.1। এরপর পার্ট 4.2 দেখাবো হচ্ছে কি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের চিত্র এবং সমালোচনা সহ। পার্ট 4.3 দেখাবো কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে কাম্য জনসংখ্যা তত্ত্বের পার্থক্য, বাংলাদেশের প্রেক্ষিতে কোনটা বেশি উপযোগী সেটাও আমরা পার্ট 4.3 ব্যাখ্যা করব। তারপরে পার্ট 4.4 হবে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এটা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে। এরপরে মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এই 4টা ক্লাসেই আমি চেষ্টা করব এই জনসংখ্যা বিষয়ক চ্যাপ্টারটির মূল সারমর্ম অর্থাৎ পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। শুরু করছি আজকের পার্ট 4.1। শুরুতে আমরা জনসংখ্যা নির্ণয়ের সূত্রগুলো একটু দেখে নিই। এখানে জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 1 নাম্বার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি স্থূল জন্মহার। স্থূল জন্মহারটা কি? স্থূল জন্মহার হচ্ছে নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। এটাকে আবার সংক্ষেপে যখন প্রতীকের সাহায্যে লেখা হবে তখন সিবিআর। সিবিআর এর পুনরূপ হচ্ছে কি গ্রোথ বার্থ রেট। গ্রোথ বার্থ রেট বাংলায় হলো স্থূল জন্মহার। আর নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যাকে প্রকাশ করা হয়েছে সামেশন বি। সামেশন বি মানে হচ্ছে বি দিয়ে হচ্ছে বাত, মানে জন্ম নেওয়া জীবিত জনসংখ্যার সমষ্টি। এটা সামেশন পি, পি দিয়ে বোঝাচ্ছে পপুলেশন, মানে জনসংখ্যার সমষ্টি ইন্টু 1000। সোজা কথায় একটা বছরে, একটা নির্দিষ্ট সময় বলতে এখানে 1 বছরকে বোঝায়, একটা বছরে কি পরিমাণ শিশু জন্মগ্রহণ করেছে তাকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা কত ছিল তা দ্বারা ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে স্থূল জন্মহার। এরপর আসি সূত্র 2, স্থূল মৃত্যুর হার। স্থূল মৃত্যুর হারের মধ্যে আসবে নির্দিষ্ট বছরের মোট মৃত সংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা গুণ 1000। এটাকেও প্রতীকের সাহায্যে লেখা যায় সিডিআর। খেয়াল করবেন এখানে বি দিয়ে বাদ বোঝানো হয়েছে, এখানে ডি দিয়ে ডেথ বোঝানো হয়েছে, বাকিটা সেম। সি দিয়ে ক্রুড, ডেথ, ডি দিয়ে ডেথ, আর দিয়ে রেট। ক্রুড ডেথ রেট সামেশন ডি সামেশন পি ইন্টু 1000। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ সাধারণত 1 বছরের মধ্যে যে পরিমাণ জনসংখ্যা মৃত্যুবরণ করে তাকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্রুড ডেথ রেট, স্থূল মৃত্যুর হার। তারপরে আসি 3 নাম্বার, স্বাভাবিক বৃদ্ধির হার এনজিআর, ন্যাশনাল রেট। নর্মাল গ্রোথ রেট হবে জন্মহার মাইনাস মৃত্যুর হার ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে জন্মহার মানে হচ্ছে 1 বছরে কত পার্সেন্ট শিশু জন্মগ্রহণ করেছে, আর মৃত্যুহার হচ্ছে কত পার্সেন্ট মানুষ বা জনসংখ্যা মৃত্যুবরণ করেছে, সেটার থেকে যা পাবো সেটাকে 1000 দ্বারা ভাগ করব, আবার 100 দ্বারা গুণ করব। তারপর হচ্ছে যে কি 4 নম্বরে জনসংখ্যার বৃদ্ধির হার পপুলেশন গ্রোথ রেট। পপুলেশন গ্রোথ রেট খেয়াল রাখবে, পরীক্ষায় প্রশ্ন দুইটা যাতে কন্ট্রাডিক্টে না হয়। একটা স্বাভাবিক বৃদ্ধির হার এনজিআর আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার পিজিআর, পপুলেশন গ্রোথ রেট। যখন জনসংখ্যা বৃদ্ধির হার বা পিজিআর বের করতে বলবে তখন এই সূত্রের মধ্যে দুটা বিষয় যোগ হবে। এখানে জন্মহার শুধু জন্মহারই ছিল, এখানে জন্মহারের সাথে
4 নম্বরে এসে জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে জন্মহারের সাথে এসে বহিরাগমন যোগ হবে। বহিরাগমন হার, বহিরাগমন মানে কি? বহিরাগমন মানে যারা বাহির থেকে বা অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে তাদেরকে বলা হয় বহিরাগমন। মাইনাস মৃত্যুর হার যোগ বহির্গমন হার। তাহলে মৃত্যু হারের সাথে আমাদের দেশ থেকে যারা বসবাসের উদ্দেশ্যে হোক বা যে কোনো উদ্দেশ্যে অন্য দেশে চলে গেছে এদেরকে বলা হয় বহির্গমন হার। তাহলে জন্মহারের সাথে বাইরে থেকে আসা জনগণ যোগ হবে, আর মৃত্যু হারের সাথে যারা আমাদের দেশ থেকে বাইরে অন্য দেশে চলে গেছে তারা যোগ হবে। তারপর 1000 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। দেন 5 নাম্বার জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্বকে বলা হয় ডেনসিটি অফ পপুলেশন, ডিপি। এটা সামেশন টিপি ডিভাইডেড বাই সামেশন টিএ। সামেশন টিপি মানে হচ্ছে মোট জনসংখ্যা, অর্থাৎ টিপি টোটাল পপুলেশন, সামেশন দিয়ে সমষ্টি বোঝানো হয়েছে আর কি। তাহলে টি সামেশন টিএ টোটাল এরিয়া, মোট আয়তন। সোজা কথায় একটা দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওই দেশের জনসংখ্যার ঘনত্ব। দেন 6 নাম্বার নিট অভিবাসন হার, NMR। তাহলে নিট অভিবাসন হার নির্ণয়ের সূত্র হচ্ছে কি? অভিবাসীর সংখ্যা মাইনাস দেশান্তরের সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইন্টু 1000। এখানে অভিবাসী কি? অভিবাসী হচ্ছে যারা বিদেশ থেকে বসবাসের উদ্দেশ্যে আমাদের দেশে আসছে তাদেরকে আমরা বলবো অভিবাসী। আর আমাদের দেশ থেকে বসবাসের উদ্দেশ্যে যারা বিদেশে চলে গেছে তাদেরকে বলা হয় দেশান্তর। তাহলে অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বিয়োগ করার পর যেটা থাকবে সেটাকে বর্তমানে মোট জনসংখ্যা যেটা সেটা দিয়ে ভাগ করে 1000 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাকে বলা হয় নিট অভিবাসন হার। এই 6টা সূত্র ভালো মতো রপ্ত করলেই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করা সম্ভব। আমরা বিষয়টা একটু ডাইরেক্ট সৃজনশীল বোর্ডে আসা একটা প্রশ্ন দেখি। এখানে আমি একটা প্রশ্ন নোট করেছি, যেটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2021। এখানে বলা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি দেশের 2016 সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা 16 কোটি। 2016 সালের মোট জন্মহার, জন্ম নিয়েছে 30 লক্ষ, আর 2016 সালের মোট মৃত্যুর হার মানে মৃত্যুবরণ করেছে 8 লক্ষ। এই তথ্যের ভিত্তিতে উদ্দীপক হতে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুর হার নির্ণয় করো। তাহলে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুর হার নির্ণয় করতে গেলে আমার এখানে অলরেডি প্রশ্ন কি দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। জাস্ট আমি সূত্রে যদি মানটা বসায় দিই তাহলে আমি ফলাফলটা পেয়ে যাব। এই CBR বা স্থূল জন্মহারের ক্ষেত্রে মানগুলো বসিয়ে দেখতেছি কি যে আমার এখানে স্থূল জন্মহারের মান ছিল, জীবিত জনসংখ্যা ছিল 30,000, জন্ম যারা নিয়েছে 30 লক্ষ, সেটাকে মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। 16 কোটি দিয়ে ভাগ করব, তারপর 1000 দ্বারা গুণ করব, ফলাফল হবে 18.75। এটা হলো স্থূল জন্মহার। এবার আমরা যদি স্থূল মৃত্যুহারে যাই, CDR সমান সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি। আমরা এখানে সামেশন ডি এর মান পেয়েছি কত? 8 লক্ষ। 8 লক্ষকে ভাগ করব মোট জনসংখ্যা 16 কোটি দিয়ে, গুণ করব 1000 দিয়ে, ফলাফল পাবে 5। তাহলে আমরা কি পেয়ে গেলাম? নির্ণেয় স্থূল জন্মহার সমান 18.75 এবং স্থূল মৃত্যুহার সমান 5। এবার আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দেখি উদ্দীপকের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। তারপরে বলছে দেশটি জনবহুল হলে তার সমাধানে তোমার মতামত দাও। তাহলে আমরা এখানে জনসংখ্যার ঘনত্বটা নির্ণয় করি আগে। এই যে জনসংখ্যার ঘনত্ব, তো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে যে কি ডেনসিটি অফ পপুলেশন ডিপি ইকুয়াল টু সামেশন টিপি ডিভাইডেড বাই সামেশন টিএ। সামেশন টিপি মানে হচ্ছে টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন এখানে দেওয়া আছে কত? 16 কোটি। আর এখানে টোটাল এরিয়া আয়তনটা একদম সবার উপরে দেওয়া আছে, দেখেন 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই 16 কোটি জনসংখ্যাকে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তন দ্বারা ভাগ করলে ফলাফল আসতেছে 1084.23। অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1084.23 জনসংখ্যা বাস করে। তাহলে এই যে
প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন মানুষ বাস করে, তাহলে কি দেশটা কি জনবহুল কিনা? যেহেতু আয়তনের তুলনায় 1084 জন জনসংখ্যা বসবাস করা, এটা অবশ্যই একটি জনবহুল দেশ হিসেবে নির্দেশ করে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এই দেশটি একটি জনবহুল দেশ। এবং এটা সমাধানের জন্য করণীয়গুলো কি তোমার মতামত দিতে বলা হয়েছে। তাহলে এটা সমাধান করতে গেলে প্রথমত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কী করতে হবে? দেশের শিক্ষার হার বাড়াতে হবে। মানুষ যত বেশি শিক্ষিত হবে তত বেশি জনসংখ্যার নিয়ন্ত্রণের সম্পর্কে ওরা জানবে, বুঝবে। তারপরে হচ্ছে দিকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, কারণ যাদের জীবনযাত্রার মান উন্নত হবে তারা অধিক জনসংখ্যা প্রত্যাশা করে না। তারপরে হচ্ছে দিকে মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হলে মানুষ অধিক জনসংখ্যার দিকে ধাবিত হবে না। তারপরে হচ্ছে দিকে মানুষের আর্থিক অবস্থার নিশ্চয়তা বা রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, মানুষ মনে করে যে কি অধিক সন্তান নিলে তাদের বুড়া বৃদ্ধ বয়সে তাদের জন্য এটা একটা সম্বল হবে, তারা কিছু আর্থিকভাবে সহযোগিতা পাবে। এখন যদি প্রত্যেক মানুষ নিজের আয় দ্বারাই যদি তার পুরা জীবনটা সারভাইভ করার মতো পর্যাপ্ত তার অর্থ সম্পদ থাকে, তাহলে সে আর বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভরশীল হবে না। এতে করে তার জনসংখ্যা বেশি করার যে একটা টেন্ডেন্সি সেটা কমে আসবে। এছাড়াও আছে হচ্ছে তোমার চিত্ত বিনোদনের ব্যবস্থা। বিনোদনের ব্যবস্থা থাকলেও মানুষ অধিক জনসংখ্যার দিকে ধাবিত হবে না। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ উপায় আছে যেগুলো ব্যবহার করলে বা অবলম্বন করলে জনসংখ্যার সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আজকের ক্লাস থেকে আমরা এভাবে সূত্র প্রয়োগ করেই যে কোনো ধরনের এই 6টি সূত্রের আলোকে যে কোনো প্রশ্ন আসলে আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।